নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক লগ্ন ও বৃশ্চিক রাশির সাপেক্ষে অষ্টম এবং একাদশ ঘরের অধিপতি বুধের অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে। বুধ গ্রহের অবস্থান নিয়ে আমাদের আলোচনাটা কিন্তু মেষ লগ্ন থেকে শুরু হয়েছে, পরবর্তীতে মীন লগ্ন অবধি কিন্তু এই আলোচনাটা আমাদের চলতে থাকবে। আজকে আমাদের আলোচনাটা হবে বৃশ্চিক লগ্ন সাপেক্ষে বুধের অবস্থান নিয়ে। বুধ কিন্তু বৃশ্চিক লগ্ন সাপেক্ষে অষ্টম একটা নেগেটিভ ঘর এবং একাদশ, সেটাকেও কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে মারক ঘর হিসাবেই ধরা হয়, কিন্তু বর্তমান যুগে একাদশ ঘর খুবই গুরুত্বপূর্ণ ঘর হয়। তো সেই হিসাবে এই লগ্ন সাপেক্ষে বুধকে পূর্বতই আমি বলে রাখতে চাইছি কার্যকারী গ্রহ বা পজিটিভ গ্রহ হিসাবে ধরা হয় না, অর্থাৎ কারক গ্রহ হিসাবে কিন্তু বৃশ্চিক লগ্ন সাপেক্ষে বুধকে ধরা হয় না। কিন্তু বর্তমান যুগ অনুযায়ী যেহেতু সে একাদশ ঘরের অধিপতি, অর্থাৎ আমাদের ডিজায়ার, আমাদের ইচ্ছা পূরণ, আমাদের শখ পূরণ, তো অ্যাচিভমেন্টের অধিপতি যেহেতু বুধ হয়, তো সেই হিসাবেই বর্তমান যুগে বৃশ্চিক লগ্ন সাপেক্ষে বুধও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং এটাও সবথেকে বড় বিষয়, বুধ কিন্তু আমাদের বোধ বুদ্ধির কারক গ্রহ। তো সেই দিক থেকে আমাদের বৃশ্চিক লগ্ন সাপেক্ষে বুধের প্রত্যেকটা ঘরে অবস্থান নিয়ে আমাদের আলোচনা আজকে হবে। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, যে সকল মানুষদের বৃশ্চিক লগ্ন হয় বেসিক্যালি, সে সকল মানুষদের মধ্যে কিন্তু একটা পজিটিভ গুণ সর্বদাই বিরাজমান। তারা কিন্তু কথা দিলে কথা রাখতে পছন্দ করে, যথেষ্ট দায়িত্ববান, যথেষ্ট কর্তব্যপরায়ণ, এবং সবথেকে বড় বিষয় এদের মধ্যে কিন্তু যে তার রাগটা অবশ্যই থাকে, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী নয়। তবে যখন মাথা গরম হয় তখন কিন্তু সমস্যা বেশ ভালো রকম দেখা যায়। তবে এইটাও একটা সবথেকে বড় গুণ যে এদের যেই জিনিসটা চাই সেটা কিন্তু এক্ষুনি চাই, সেটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে তারা কিন্তু সেটা নিয়েই সর্বদা চিন্তা করে থাকে। তো এর কারণটাও কিন্তু সবথেকে বড় বিষয় বুধ গ্রহ। কেন একাদশ ঘর ডিজায়ারের অধিপতি কিন্তু বুধ গ্রহ হয়, তার সাথে অষ্টম ঘর যেটা আমাদের আয়ুর ঘর, আমাদের মৃত্যুরও ঘর, আমাদের জীবনের বাঁধার ঘর, এবং তার সাথে যা কিছু আমাদের জীবনে গুপ্ত সব কিছুই কিন্তু অষ্টম ঘর থেকে দেখা হয়। তো অষ্টম ঘরের অধিপতিকে মারক গ্রহ এই কারণেই ধরা হয়, তার কাজই হচ্ছে আমাদের ভাগ্যের ক্ষয় করা। অর্থাৎ নবমের দ্বাদশ ঘর হচ্ছে অষ্টম ঘর, নবম আমাদের ভাগ্য এবং অষ্টম আমাদের ভাগ্যের ক্ষয়। তাহলে সেই হিসাবে আমাদেরকে সংগ্রাম করার জায়গাটা কিন্তু অষ্টম ঘর থেকে দেয়া হয়। তো সেই হিসাবে অষ্টম ঘরের অধিপতি বুধকে এই কারণের জন্যই বৃশ্চিক লগ্ন সাপেক্ষে মারক হিসাবে ধরা হয়। তো আমরা প্রত্যেকটা ঘরে যাদের লগ্নটা আপনারা জানেন তারা কিন্তু অবশ্যই লগ্নটাকে ফলো করবেন, আর যারা জানেন না তারা রাশিটাকেও দেখতে পারেন। এখন প্রথমেই একটা কথা আপনাদের কাছে ক্লিয়ার করে দিতে চাইছি, বৃশ্চিক লগ্ন যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু পান না 99.9% ক্ষেত্রে ব্যবহার না করাটাই উচিত। খুব যদি দরকার না পড়ে যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ করে তবেই আপনারা বুধের পান্নার দিকে যান, সেটা আমার মনে হয় বেশি বেটার হবে। এখন তার আগে আরেকটা বিষয় আপনারা বলে রাখতে চাইছি যে দেখুন, আমরা যখন কোনো গ্রহের অবস্থান নিয়ে আলোচনা করব, সেই গ্রহটার ফলাফল পূর্ণরূপে আমরা কখন পাবো? সেই গ্রহটার দশা, সেই গ্রহটার অন্তর্দশা, সেই গ্রহটার প্রত্যন্তর দশা, এর ওপর ভিত্তি করে কিন্তু সেই গ্রহটার পূর্ণ ফলাফল, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, সেটা কিন্তু আমরা লাভ করে থাকি। তাহলে বৃশ্চিক লগ্ন বা রাশি যদি আপনার হয়, তাহলে সেক্ষেত্রে আপনাদের বুধের অবস্থান তো আপনারা দেখবেন, এবং তার সাথে সাথে আপনারা এটাও দেখবেন যে আপনার বুধের দশা বা অন্তর্দশা বা প্রত্যন্তর দশা চলছে কিনা। তারপরেই কিন্তু আপনার এই ভিডিওটা অ্যাকুরেটলি বুঝতে পারবেন। তো আমরা শুরু করি, আমাদের স্ক্রিনে চলে আসুন। আমরা প্রথমত দেখতে পাচ্ছি এটা একটি বৃশ্চিক লগ্নের জন্মছক। তো আমি বলেই দিয়েছি যাদের রাশিটা বৃশ্চিক তারাও কিন্তু এই ভিডিওটা সমানভাবে দেখতে পারেন। তো আমরা যদি বিষয়টাকে পূর্ণরূপে সাজিয়ে নিই, তাহলে বৃশ্চিক হবে আমাদের 1 নম্বর ঘর। আমি সাজিয়ে নিচ্ছি 3। তো প্রথম বিষয় আমি আপনাদেরকে বলেছিলাম, এইখানে বৃশ্চিক লগ্ন সাপেক্ষে অষ্টম ঘরের অধিপতি হয় বুধ, মিথুন, এবং একাদশ ঘর অর্থাৎ কন্যার অধিপতি হয় কিন্তু বুধ। তাহলে এই দুটো ঘরের অধিপতি কিন্তু বৃশ্চিক লগ্ন সাপেক্ষে বুধ গ্রহ। তাহলে এখন যদি আমরা শুরুতেই শুরু করি, যদি সাপোজ আপনার লগ্নতেই বুধ গ্রহ বসে থাকে, তাহলে সেক্ষেত্রে বুধ তো নেগেটিভ গ্রহ। জ্যোতিষশাস্ত্র বলছে অষ্টম ঘরের অধিপতি যদি লগ্নে বসে থাকে, তাহলে তাদেরকে কিন্তু ছোটোবেলা থেকে ভীষণ সংগ্রাম করতে হয়, তাদের হেলথ ইস্যুর জায়গা কিন্তু বেশ ভালো রকমভাবে তাদেরকে ভোগায়, প্রথম দিকটাতে খুব সংঘর্ষ থাকে। এবার বিষয়টা হচ্ছে কেন এটা হয়, এটা সব কিছুর ক্ষেত্রে কিন্তু সব লগ্নর ক্ষেত্রে প্রযোজ্য নয়, এখানে বৃশ্চিকের ক্ষেত্রে বেশি করে প্রযোজ্য, যেহেতু অষ্টম ঘরের অধিপতি বুধের সাথে মঙ্গলের সম্পর্কটা ভালো নয়। কেন? বুধ আর মঙ্গল কিন্তু একে অপরের মিত্র নয়। তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি, বুধের সাথে এখানে আমরা প্রথমত মঙ্গলের সাথে তাৎকালিক মিত্রতা দেখব। তাৎকালিক মিত্রতার সূত্র কি? বুধ যেই ঘরে বসে আছে
ঠিক তার পরের 3টি ঘর অর্থাৎ ধনু, মকর এবং কুম্ভতে যদি মঙ্গল বসে থাকে, অথবা তুলা, কন্যা এবং সিংহতে যদি মঙ্গল বসে থাকে, তাহলে বুধ আর মঙ্গলের মধ্যে তাৎকালিক মিত্রতার সম্পর্ক হচ্ছে। তখন সেক্ষেত্রে বুধ এখানে শত্রু নয় সম ফলাফল দেবে। তো এবং এইটাও বলছি, যদি কন্যায় মঙ্গল বসে থাকে তাহলে সেক্ষেত্রে বুধ আর মঙ্গলের মধ্যে ক্ষেত্র বিনিময় যোগ, লগ্ন আর একাদশের ক্ষেত্র বিনিময় যোগও কিন্তু জ্যোতিষশাস্ত্রে খুব ভালো যোগ। তো এইটাও আপনারা দেখে নিতে পারেন এই যোগ যদি থাকে আপনার জন্মছকে। তো প্রথমত যদি তাৎকালিক মিত্রতায় বুধ লগ্নে বসে থাকে তাহলে সংগ্রামের জায়গাটা কিন্তু অনেকটা কম হবে অষ্টমপতি হয়েও। একটা বিষয় কি, বৃশ্চিক লগ্নের মানুষরা যেরকমই হোক না কেন, যখনই বুধ লগ্নে বসে যাবে তাদেরকে কিন্তু একটা আলাদা অ্যাট্রাকটিভনেস কিন্তু তাদের মধ্যে চলে আসবে। কেন, বুধ গ্রহ হচ্ছে রাজকুমার, তার মধ্যে একটা জেল্লা সবসময় থাকে। লগ্নে যখনই বুধ বসে থাকে তাদের মধ্যে একটা অ্যাট্রাকটিভনেস কিন্তু থাকেই, শুক্রের মতো না হলেও বুধ যখনই থাকবে তাদের মধ্যে একটা বাচ্চা ভাবটা থাকবে, তাদের যতই এজ হয়ে যাক না কেন তাদেরকে বাচ্চা দেখতে লাগে। তো এই বিষয়টা থাকে, যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে এই পজিটিভ গুণটা অবশ্যই থাকবে। এবং বুধ যেহেতু ধরে নিন অষ্টম এবং একাদশ ঘরের অধিপতি লগ্নে বসে আছে, সেক্ষেত্রে কিন্তু ডিজায়ার, ইচ্ছা পূরণ, তার জন্য কঠোর সংগ্রাম করতে আপনি কিন্তু এক পাও পিছু হবেন না। এবং যে কোনো বিষয়ের প্রতি আপনার তাগিদটা ভীষণ থাকবে, যেটা চাই সেটা তো চাই। তো এখানে তাৎকালিক শত্রুতায় যদি বসে থাকে, প্রথমেই বলেছি বুধ লগ্নে বসে কিন্তু আপনাদের হেলথ ইস্যু দেবে, আপনাদের সংগ্রাম তৈরি করবে, জীবন কিন্তু যদি বুধের মহাদশা পেয়ে যান মৃত্যুতুল্য কষ্ট অবধি কিন্তু এখানে আপনার লগ্নে বুধ বসে করতে পারে, যদি মঙ্গল খুব দুর্বল হয়ে যায় আপনার জন্মছকে। তো এই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং বুধের একটি মাত্র দৃষ্টি, সপ্তম স্থানে তার দৃষ্টি পড়বে। দেখুন, অষ্টমপতি সপ্তমে দৃষ্টি মানে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা প্রবলেম নিয়ে আসবে। তাড়াতাড়ি বিয়ে আপনাদের ক্ষেত্রে করাটা কখনোই উচিত নয়, কারণ বুধ এখানে অ্যাক্টিভেট করবে তাড়াতাড়ি বিবাহযোগ। তো সেটা যদি করে বসেন তাহলে সেক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবনে প্রবলেম নিয়ে আসতে পারে, এবং ব্যবসার ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন নিয়ে আসতে পারে। যদি দ্বিতীয় স্থানে বসে থাকে বুধ, এইখানেও বৃহস্পতির সাথে তাৎকালিক মিত্রতা দেখে নেওয়াটা দরকার, কিন্তু দ্বিতীয়তে কারকত্ব পেয়ে যায় বুধ, কেননা সেটা বাণীর ঘর। তো দ্বিতীয় যখন বুধ বসে থাকবে, এখানে আমাদেরকে সেম তাৎকালিক মিত্রতা দেখতে হবে। যদি বৃহস্পতির সাথে তাৎকালিক মিত্রতায় বসে থাকে তাহলে আমি এখানে বলবো বুধের এই অবস্থান খুব ভালো। অষ্টমপতিও দ্বিতীয় অবস্থান করছে, তার বলা কথা কিন্তু বারংবার লেগে যাবে। তার প্রেডিকশন মানুষকে দেখে বুঝে নেওয়ার ক্ষমতা তাদের মধ্যে ভীষণ ভালো থাকবে। এবং অষ্টমপতি একাদশপতি দ্বিতীয় স্থানে অবস্থান করছে মানে কিন্তু একাদশের দ্বিতীয় কানেকশন মহাধনী রাজ্য হয়। কিন্তু বারংবার বলছি তাৎকালিক মিত্রতা আপনাদেরকে দেখতে হবে। সে তার কর্মক্ষমতার মাধ্যমে, তার বুদ্ধির মাধ্যমে, তার বাণীর মাধ্যমে, তার অ্যাডভাইস দেওয়ার ক্ষমতার মাধ্যমে সে কিন্তু জীবনের টপ পজিশনে যাবে। যদি বৃহস্পতি মকর, কুম্ভ, মীন অথবা তুলা, কন্যা এবং সিংহে বসে থাকে। এবার মকরে বসে থাকলে কিন্তু হবে না, কেন বৃহস্পতি এখানে নিচস্থ হয়ে যাবে। বুধ যতই এই ঘরে বসে পজিটিভ ফলাফল দিক না কেন, বৃহস্পতি যদি দ্বিতীয় ঘরের অধিপতি দুর্বল হয়ে যায় তখন কিন্তু বুধ সেই লেভেলের ফলাফল বা সাপোর্ট দিতে পারবে না। তো এটা আপনাদেরকে দেখে নিতে হবে। তাহলে সেক্ষেত্রে বুধ যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে, আমি বলবো দ্বিতীয় অবস্থানটাও কিন্তু খুব ভালো। আর যদি তাৎকালিক শত্রুতায় বসে থাকে এবং বৃহস্পতি নিচস্থ হয়ে যায়, মকরে বসে যায়, মানে সেক্ষেত্রে কি হলো, তাৎকালিক মিত্রতা হলো কিন্তু বৃহস্পতি নিচস্থ হয়ে গেল। আর যদি ধরুন তাৎকালিক শত্রুতা থাকে তখন কিন্তু আপনার বাণী হবে আপনার সব থেকে বড় শত্রু। আপনি কোথায় কি কথা বলতে হবে সেটাই বুঝবেন না, মানুষকে হার্ট করে ফেলবেন কথাবার্তার মাধ্যমে, মানুষকে ছোট করে বসবেন। এই জায়গাটা আপনাকে কিন্তু ঠিক করতে হবে, না হলে কিন্তু ভীষণ প্রবলেম দেবে বুধের দশা মহাদশাতে। সম্পত্তি নাশেরও যোগ তৈরি করবে, কেন দ্বিতীয় ঘর থেকে অষ্টমে দৃষ্টি দেবে। তো এখানে সম্পত্তি আপনার থাকবে কিন্তু সেটা অন্যজন ভোগ করবে, সেটা মানে সেরকম ধরনের যোগ কিন্তু তৈরি করবে যদি তাৎকালিক শত্রুতায় বসে থাকে। তার পরবর্তী যদি তৃতীয় স্থানে থাকে, এবং তৃতীয় স্থান এখানে মিত্র ঘর, শনির ঘর হয়, এটা বুধের মিত্র হয়। তো এখানে তাৎকালিক মিত্রতা দেখার দরকার নেই। একাদশ ঘরের অধিপতি তৃতীয় অবস্থান, অষ্টম ঘরের অধিপতি তৃতীয় অবস্থানকে খুব ভালো হিসাবে ধরা হয়, কেন পরিশ্রম পরাক্রমের ঘর হয়। তো তারা যথেষ্ট পরিশ্রম পরাক্রম করেই জীবনে মানে জীবন কাটাতে পছন্দ করে, যে কোনো কাজ তাদের কাছে বুদ্ধি এবং ক্ষমতা দুটো নিয়েই তারা চলতে পছন্দ করে। এখন শনির অবস্থানটাও দেখতে হবে। শনি যদি খুব পীড়িত হয়ে যায়, এই সকল মানুষ কি করবে, টার্গেট অ্যাচিভ করবার জন্য, মানে ধরে নিন 2 ঘন্টার কাজকে 15-20 মিনিটে করে যে কোনো রকমভাবে সেই কাজ থেকে বেরিয়ে যেতে পারলেই তারা বাঁচে, এরকম ধরনের মেন্টালিটি কিন্তু তৈরি করে। তো এই বিষয়টা আপনাদেরকে দেখতে হবে শনির অবস্থানও কী আছে। এবং বুধের যদি আমরা দৃষ্টিটা দেখি, যেহেতু নবম দৃষ্টি, এখানে সপ্তম দৃষ্টি নবম স্থানে পড়ছে, তাহলে সেই দিক থেকে ভাগ্যের উন্নতি পাবে, যেহেতু অষ্টম পতিও নবমে দৃষ্টি দিচ্ছে এবং একাদশ পতিও নবমে দৃষ্টি দিচ্ছে। অতএব প্রথমে অষ্টম ঘর রিলেটেড নেগেটিভ ফলাফল, তারপর একাদশ ঘর রিলেটেড নেগেটিভ ফলাফল বা পজিটিভ ফলাফল আর কি। দেখুন, একটা গ্রহকে নিয়ে যখন আলোচনা হচ্ছে, সেই গ্রহটা দুটো ঘর, সিম্পল বৃশ্চিক লগ্ন সাপেক্ষে বুধ প্রথমে অষ্টম ঘর তারপর একাদশ ঘর। তাহলে বুধের যদি দশা শুরু হয় তাহলে সেই দশায় প্রথমে সে কিন্তু অষ্টম ঘর রিলেটেড নেগেটিভ ফলাফল দেবে, তারপরে কিন্তু মানে শেষের দিকে কিন্তু একাদশ ঘর রিলেটেড পজিটিভ ফলাফল দেবে। অতএব আপনাদেরকে প্রথমে সহ্য করতে হবে, সহ্য করে যদি কাটিয়ে ফেলতে পারেন তাহলে আমি বলবো আপনাদের শেষে কিন্তু উন্নতির জায়গা 100% থাকবে। এই বিষয়টাই আপনাদেরকে বুঝতে হবে। তারপরে যদি বুধ এখানে চতুর্থ স্থানে থাকে, এইটাও মিত্র ক্ষেত্র, কিন্তু অষ্টম ঘরের অধিপতি হয়ে চতুর্থ স্থানে আছে মানে মাতৃসুখে বাঁধা,
মায়ের হেলথ নিয়ে সমস্যার জায়গা থাকতে পারে, মায়ের স্কিন অ্যালার্জি এই রিলেটেড সমস্যা কিন্তু থাকতে পারে। সব থেকে বড় বিষয় হচ্ছে আমি এই বিষয়টা বেসিক্যালি দেখেছি, মায়ের সাথে ভুল বোঝাবুঝির জায়গাটা ভীষণ থাকে, মায়ের জন্য করে মরে তারা, কিন্তু সেইভাবে কখনো নাম পায় না, যেহেতু অষ্টম ঘরের অধিপতি হয়ে চতুর্থ স্থানে বসে আছে। তার মানে এই নয় যে সে পূর্ণরূপে বঞ্চিত হবে, কারণ একাদশ ঘরের অধিপতি চতুর্থে বসে থাকা মানে তার দৃষ্টিটা কিন্তু পূর্ণরূপে দশম স্থানে পড়ছে। তো সে তার কর্মের জায়গাতে যখনই একাদশের সাথে দশম কানেকশন হবে, কর্মের মাধ্যমে কিন্তু জীবনে ধনী হয়ে দেখায়, বা তার লাইফ বলতে পারেন তার নাম প্রচার হয়ে যায় খুব পজিটিভলি। ততএব চতুর্থ স্থানে বুধ বসে আছে মানে গাড়ি বাড়ি সব কিছু যোগই থাকবে। যদি বুধের দশা মহাদশা পেয়ে যান, প্রথম দিকটাতে সংঘর্ষ, তারপরে কিন্তু পূর্ণ পজিটিভ। মায়ের হেলথ নিয়ে একটু সমস্যার জায়গা থাকবে, মায়ের সাথে ভুল বোঝাবুঝির জায়গা থাকবে, অথবা এটাও দেখা গেছে মায়ের সাথে দূরে থাকতে হচ্ছে, এরকম ধরনের কানেকশন তৈরি করতে পারে। তারপরে যদি পঞ্চমে বসে থাকে বুধ, এখানে মীন রাশিতে বুধ কিন্তু নিচস্থ হয়ে যায়। তাহলে এইখানে একটা বিষয় আপনাদেরকে দেখতে হবে, পঞ্চম স্থানে বুধ কিন্তু কারকত্ব পায়, কেন? এটা বুদ্ধির ঘর, জ্ঞানের ঘর। তো প্রথমত বৃহস্পতির সাথে তাৎকালিক মিত্রতা দেখুন, এবং দ্বিতীয় বিষয় হচ্ছে বৃহস্পতির কোনো রকম যদি দৃষ্টি পড়ে যায় তাহলে বুধের নিজভঙ্গ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে বুধ কিন্তু অষ্টম ঘরের অধিপতি হয়ে পঞ্চমে অবস্থান করে এই দিক থেকে পূর্ণ পজিটিভ ফলাফল দিতে পারে। তো একটা বিষয় আমি মিস করে গেলাম, চতুর্থ ঘরের ক্ষেত্রে যদি বুধ এখানে পীড়িত হয়ে যায়, পীড়িতর সংজ্ঞা কি? বুধ এখানে বসে আছে, তাকে রাহু দেখছে, অথবা কেতুকে সাথে নিয়ে বুধ বসে গেছে, সেক্ষেত্রে কি হয়, হার্টের সমস্যা কিন্তু জাতক বা জাতিকাকে ভীষণ ভোগায়, বুধের দশা যদি পেয়ে যায়। সেম পঞ্চমের ক্ষেত্রে যদি বুধ এখানে নিচস্থ স্থানে বসে থাকে, তাহলে পেটের সমস্যা কিন্তু ভোগায়। তাদের জ্ঞান থাকে, তাদের বুদ্ধি থাকে, কিন্তু সঠিক কাজে তারা প্রয়োগ করতে পারে না। প্রেম সম্পর্ক বারংবার কিন্তু ভেঙে যাওয়ার চান্সেস তৈরি করে। বুধ পঞ্চমে বসে আছে মানে তারা প্রেম সম্পর্কে জড়াবে 100%, কিন্তু সেটাকে টিকিয়ে রাখতে পারবে না। এবং এডুকেশনের ক্ষেত্রেও পরিবর্তনশীল এডুকেশন দেখা গেছে, তারা একটা টার্গেট নিয়ে ধরুন পড়াশোনা করেছে, হঠাৎ করে তাদের মানে এডুকেশনের পুরো দিকটাই চেঞ্জ হয়ে যায়, স্ট্রিমটাই চেঞ্জ হয়ে যায়, কারণ অষ্টম ঘরের অধিপতি যখনই পঞ্চমে বসবে এরকম রিলেটেড কিন্তু সমস্যা তৈরি করতে পারে। এবার যদি বুধের নিজভঙ্গ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমি বলবো পূর্ণরূপে নেগেটিভ না। এবার বুধ যদি 15 ডিগ্রির ওপরে চলে যায় বা 16 ডিগ্রির ওপর থেকে বুধ কিন্তু আর নিচস্থ থাকে না, সেক্ষেত্রে কিন্তু বুধ এখানে পূর্ণরূপে নেগেটিভ ফলাফল দেবে না, একটু দেরিতে পজিটিভ ফলাফল দেওয়া শুরু করবে, কিন্তু পঞ্চমে অবস্থান করে সব রকম দিক থেকে পজিটিভ ইম্প্যাক্ট আপনাদের জন্য আনতে পারে। আপনাদের বুদ্ধি কিন্তু ভীষণ স্ট্রং থাকবে। যদি 16 ডিগ্রির ওপরে যায় এবং বুধের নিজভঙ্গ হয়, তাহলে সেক্ষেত্রে আপনাদের দেখবেন বুদ্ধি আপনাদেরকে সর্বরূপ থেকে সাপোর্ট দিয়ে দিচ্ছে। এবং যেহেতু একাদশ নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে, অথবা একাদশ ঘর রিলেটেড এই ফলাফলগুলো আপনি পাবেন, যেটা আপনার ডিজায়ার থাকবে, ইচ্ছা থাকবে, সেগুলো নিজের ক্ষমতা দ্বারা পূরণ করতে পারবেন। আর্থিক স্টেবিলিটি আপনার লাইফে চলে আসবে সংগ্রামের পরে, এটাও খুব ভালো দিক। তার পরবর্তী যদি ষষ্ঠ স্থানে থাকে বুধ, এইখানে কিন্তু ষষ্ঠ অষ্টম ঘরের অধিপতি যখনই ষষ্ঠ গিয়ে বসবে, তখন কিন্তু বিপরীত রাজযোগ হবে। এবার বিপরীত রাজযোগ শুনতে খুব ভালো, রাজ্য কিন্তু বিপরীত রাজযোগ। কেন বিপরীত রাজযোগ? বিপরীত রাজযোগ একটা মানুষের জীবনে কখন অ্যাক্টিভেট হয়, এইটা আগে প্রথমে বুঝতে হবে, যখন তার দেয়ালে পিঠ ঠিকে যায়। অতএব এই যে বিপরীত রাজযোগ, এটাও কিন্তু খুব একটা ভালো যোগ নয়। ধরুন সাপোজ আপনাকে বলছি, বিপরীত রাজযোগ তখনই হবে প্রথমত আপনার বৃশ্চিক লগ্নের মঙ্গল যদি খুব শুভ অবস্থাতে বসে থাকে, লগ্নে থাকে, উচ্চ হয়ে যদি থাকে, যদি পঞ্চমে থাকে, যদি নিজের ঘরে ষষ্ঠে থাকে, এবং তার সাথে যদি ধরে নিন এখানে আমরা দেখি দশমে থাকে, তাহলে সেক্ষেত্রে এখানে মঙ্গলকে আমরা স্ট্রং ধরবো। তো সেই হিসাবে যদি আমরা দেখি মঙ্গল ডিগ্রিগতভাবে স্ট্রং আছে এবং বুধ এখানে ষষ্ঠ স্থানে বসে আছে, একদম আপনার নেগেটিভ অবস্থা চলে এসেছে, তখন কিন্তু বিপরীত রাজযোগ লাগু হবে। বিপরীত রাজযোগ লাগু হলেই কিন্তু আপনার লাইফ পূর্ণরূপে বিপরীত রাজযোগ, মানেটা হচ্ছে এইটাই যে আপনি তখন কিন্তু ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা করবেন এবং আনএক্সপেক্টেড গেন আপনি তখন পাবেন। কিন্তু বারংবার বুঝতে হবে তার আগের যে কষ্টটা, সেটা কিন্তু সহ্য করবার ক্ষমতা আপনার মধ্যে থাকতে হবে। এই কারণেই লগ্নপতিকে স্ট্রং হতে হবে। অনেকে হাল ছেড়ে দেয়, অনেকে হাল না ছেড়ে টিকে থাকে, টিকে থাকতে পারলেই জীবনের সাফল্য। এই কারণের জন্যই বিপরীত রাজযোগ তখনই লাগু হয় যখন লগ্নপতি স্ট্রং থাকে, দুর্বল থাকলে হয় না। এটা আগে এই কারণের জন্য প্রত্যেকটা জন্মছকে আমি বলি লগ্নপতিকে আগে স্ট্রং করুন, বাদবাকিটা আপনি নিজেই সব সলভ করতে পারবেন। তো যাই হোক, যদি ষষ্ঠ স্থানে বসে থাকে অষ্টম ঘরের অধিপতি হয়ে ঋণ নিতে পারেন, আমি বলবো না অসুবিধা, কিন্তু ঋণ দিলে প্রবলেমের জায়গা থাকবে। ঋণ নেওয়া থেকেও বিরত থাকাটা দরকার, অন্যের ঋণ আপনাকে টানতে হতে পারে, অষ্টম ঘরের অধিপতি ষষ্ঠে বসে আছে। দীর্ঘকালীন রোগ ঋণ রিপুর ক্ষেত্রে ষষ্ঠ ঘরকে আমাদের বিবেচনা করা হয়, তো সেই দিক থেকে গুপ্ত শত্রু আপনাকে প্রবলেমে ফেলতে পারে। এবং কিছু অংশে বুধ ষষ্ঠ অবস্থান করছে, যদি আপনার বিপরীত রাজযোগ না হয় বা মঙ্গল স্ট্রং না থাকে, তাহলে সেক্ষেত্রে বা বুধের যদি কোনো অ্যাঙ্গেল থেকে ধরুন তাৎকালিক শত্রুতায় বসে যায় বুধ মঙ্গলের সাথে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্কিনের সমস্যা, অ্যালার্জির সমস্যা, নার্ভের সমস্যাও কিন্তু আপনাদেরকে বুধ ভোগাতে পারে। এবং যেহেতু সপ্তম দৃষ্টি দ্বাদশে দিচ্ছে, এর মাধ্যমে কিন্তু আপনার অধিক পরিমাণে ব্যয় হতে পারে। ঋণ দেওয়া থেকে তো বিরত থাকতেই হবে, ঋণ দিলে কিন্তু সেটা উদ্ধার করতে গেলে আপনার ভীষণ প্রবলেম হবে। এই বিষয়টা কিন্তু মাথায় রেখে আপনাদেরকে সর্বদাই চলতে হবে। তার পরবর্তী যদি আপনার এখানে সপ্তম স্থানে বুধ বসে থাকে, মিত্রক্ষেত্র
ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু বিষয়টা হয়ে যাচ্ছে এইটাই যে অষ্টম ঘরের অধিপতি হয়ে সপ্তমে বসে আছে মানে এখানে কিন্তু প্রবলেমের জায়গা থাকবে। শুক্র যদি জন্মছকে পীড়িত থাকে, এইখানে দাম্পত্য কারক গ্রহ হচ্ছে শুক্র, শুক্র যদি পীড়িত থাকে তখন কিন্তু দাম্পত্য জীবনে মারাত্মক সমস্যা নিয়ে আসবে, বিবাহ বিচ্ছেদ অবধি নিয়ে আসতে পারে। কিন্তু যদি শুক্র স্ট্রং থাকে এবং বুধ যদি পজিটিভলি বসে থাকে মানে পীড়িত না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পার্টনারের হেলথ ইস্যু কিছুটা ভোগাতে পারে। সেক্ষেত্রে আপনারা কুষ্টি মিলিয়ে বিবাহ করবেন। যখনই অষ্টমপতি সপ্তমে বসবে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা, বিশেষত তাদের ক্ষেত্রে আমি পার্টিকুলারলি বলেই রাখছি, যখনই অষ্টমে সপ্তম কানেকশন থাকবে পার্টনারের অষ্টম ঘরকে অবশ্যই দেখতে হবে, তার সাথে অষ্টকূট মিলনে নারী কূটটা ভালো করে দেখতে হবে, তবেই গিয়ে কিন্তু সেক্ষেত্রে বিবাহটা সাকসেসের দিকে যাবে। না হলে কিন্তু এটাও হতে পারে যে তার পার্টনার চিররুগ্ন হতে পারে। তো এই বিষয়গুলো আপনাদেরকে লক্ষ্য রেখে বিবাহের দিকে যেতে হবে। দেখুন, বিজনেস আপনারা করতে পারেন, প্রথম দিকে হাজারো বিজনেস করবেন, কোনোটাতে সফলতা পাবেন না, কিন্তু একটা সময়ের পরে আপনি দেখবেন যেই বিজনেস থেকে কখনো আশা করেনি সেই বিজনেস থেকে আপনারা দাঁড়িয়ে গেছেন, কেননা সে অষ্টমের সাথে সাথে একাদশ ঘরের অধিপতি। অতএব বিজনেস মেন্টালিটি কিন্তু আপনার থাকবে। এবং সপ্তম দৃষ্টি যেহেতু আপনার লগ্নে পড়বে অষ্টমপতি হয়ে, তাহলে সেক্ষেত্রেও কিছুটা প্রবলেমের জায়গা সে দেবে। অষ্টমের সাথে লগ্নের কানেকশন মানে সংঘর্ষ, এটা প্রথমেই বলেছি আপনাদেরকে। এবং এক্ষেত্রে আমি বলবো বুধ খুব তাড়াতাড়ি বিবাহযোগ তৈরি করে, খুব কম বয়সে বিবাহযোগ তৈরি করে। দেরিতে বিবাহ করুন, তাহলে বিবাহিত জীবন আপনাদের সুখের হবে, এটা সর্বদা মাথায় রাখতে হবে। যদি অষ্টমপতি অষ্টমে বসে থাকে তাহলে নেগেটিভ কিছু নয়। একটা বিষয় প্রথমেই আবার ক্লিয়ার করে দিই, কোনো গ্রহ যদি দুটো ঘরের অধিপতি হয় এবং সেই গ্রহটা যদি আরেকটি ঘরে বসে থাকে, সেটা নেগেটিভ ঘর হলেও এই ঘরেরও বল সে বৃদ্ধি করবে, এই ঘরেরও বল সে বৃদ্ধি করবে, কেননা সে নিজের ঘরে আছে। অতএব অষ্টমে বসে আছে মানে সেম সিস্টেম, প্রথমে সংঘর্ষ তারপর জীবনের সাফল্য। এইখানে বিপরীত রাজযোগ সেমভাবে লাগু হবে। যদি লগ্নপতি স্ট্রং থাকে, বুধের দশা যদি আপনি চলে, তাহলে সেক্ষেত্রে বিপরীত রাজযোগের পূর্ণরূপে পজিটিভ ফলাফল কিন্তু আপনারা পাবেন, কিন্তু প্রথমে সহ্য করে নিতে হবে। তবে অষ্টমে বুধ যদি বসে থাকে, অষ্টম ঘর সর্বদাই নেগেটিভ না, আমাদের ষষ্ঠ ইন্দ্রিয়ের ঘর হয় এটা। আপনাদের অনুমান ক্ষমতা ভীষণ ভালো থাকবে। যদি বুধ এখানে খুব স্ট্রং অবস্থাতে পজিটিভ অবস্থাতে যদি কোনো রকম বৃহস্পতির দৃষ্টি পড়ে যায়, শেয়ার মার্কেট স্টক মার্কেট সম্পর্কিত জ্ঞান ভীষণ ভালো, যে কোনো বিষয় অনুমান করবার ক্ষমতাদের ভীষণ ভালো থাকবে। তন্ত্র সাধনা, জ্যোতিষবিদ্যা, যে কোনো রকমের এই সকল রিসার্চ রিলেটেড কাজ সব রকম দিক থেকে সাফল্য জায়গা কিন্তু বুধ এখানে অষ্টমে থেকে আনতে পারে। এবং যেহেতু দেখুন সপ্তম দৃষ্টি দ্বিতীয় স্থানে পড়ছে, বাণীর মাধ্যমে কথা বলার মাধ্যমেও কিন্তু জীবনে সাফল্য জায়গা কিন্তু থাকবে। অতএব নেগেটিভ নয় অষ্টমে বসে আছেন। এরপরে যদি ভাগ্যস্থানে থাকে, অষ্টম ঘরের অধিপতি হয়ে নবম, একাদশ ঘরের অধিপতি হয়ে নবম, অর্থাৎ আমাদের ভাগ্য এইখানে চন্দ্রের সাথে কিন্তু সেম তাৎকালিক মিত্রতা আমাদেরকে দেখে নিতে হবে। যদি বুধ এইখানে অবস্থান করে, চন্দ্র যদি মিথুন, বৃষ, মেষ অথবা সিংহ, কন্যা, তুলা, তো এখন মিথুন আর যদি কন্যাতে থাকে তাহলে সেম বিষয়, অষ্টমের সাথে নবমের ক্ষেত্র বিনিময় যোগ ভাগ্যনাশ যোগ তৈরি করে, আবার একাদশের সাথে নবমের ক্ষেত্র বিনিময় যোগ মহাভাগ্যবান যোগ তৈরি করে। তাহলে এইটা আপনাদেরকে দেখে নিতে হবে। যদি এখানে চন্দ্র আপনার ধরে নিন বৃশ্চিক লগ্ন হয় এবং আপনার মিথুন রাশি হয়, তাহলে এবং বুধ যদি আপনার কর্কটে বসে থাকে, তাহলে কি হলো, আপনার অষ্টমপতি এখানে চলে গেছে নবম স্থানে, নবমপতি চলে গেছে অষ্টম স্থানে। তাহলে সেক্ষেত্রে সংঘর্ষ কিন্তু ভীষণ থাকবে জীবনে। তাৎকালিক মিত্রতায় থাকলেও সংঘর্ষ ভীষণ থাকবে। সংঘর্ষ না করে জীবনে কিছু পাবেন না, এটা সর্বদা মাথায় রাখতে হবে। তবে এইটা আপনাদেরকে বলতে পারি, যদি কর্কটে এখানে আপনাদের বুধ বসে থাকে আর চন্দ্র যদি আপনাদের কন্যাতে বসে থাকে, আমি বলবো এটা দারুণ যোগ, জীবনে সব রকম সাফল্য আপনারা পেতে পারেন। মানুষকে অ্যাডভাইস দেবেন, সেই অ্যাডভাইস শুনে সেই জীবনে ভীষণ সাফল্য লাভ করবে। একটা আলাদা স্কিল নিয়ে আপনি জন্মগ্রহণ করবেন, সবাই সবার প্রবলেম নিয়ে আপনার কাছে ছুটে আসবে, এটা সর্বদা মাথায় রাখতে হবে। তো নবম থেকে এখানে সপ্তম দৃষ্টি তৃতীয় স্থানে পড়বে। একই জায়গায় বসে থেকে কাজ করাতে একটু বিরত আপনাদেরকে থাকতে হবে। ঘুরে ঘাড়ে সবসময় একটুখানি নিজেকে ফ্রি রেখে চলতে আপনি পছন্দ করবেন, কারুর অধীনে থাকতে আপনি পছন্দ করবেন না। একটু রাজকীয় স্বভাব আপনার কিন্তু এখানে বুধ অবস্থান করে এবং তৃতীয় স্থানে দৃষ্টির মাধ্যমে আনতে পারে, আর কোনো সমস্যা নেই। তারপর পরবর্তী যদি দশম স্থানে বসে থাকে, প্রথম বিষয় হচ্ছে এটা মিত্রক্ষেত্র, সূর্যের ঘর, একাদশ ঘরের অধিপতি দশমে অবস্থানটা সেরা যোগ হয়, কিন্তু অষ্টম ঘরের অধিপতির দশমে অবস্থান, অষ্টম ঘর পরিবর্তনের ঘর। তো যখনই অষ্টমপতি দশমে বসে থাকবে আপনার কর্মের জায়গাতে বারংবার পরিবর্তন নিয়ে আসবে, যদি সূর্য দুর্বল অবস্থাতে বসে থাকে। আর সূর্য যদি সাথে থাকে তাহলে সেক্ষেত্রে তো দেখতেই হবে না, সূর্য না হয় কর্কটে থাকবে, নয় সিংহে থাকবে, নয় কন্যায় থাকবে, যে কোনো একটা করে দেখবেন সূর্য থাকবেই আপনার। যদি সাথে থাকে তাহলে তো বুধাদিত্য রাজযোগ হয়ে গেল, সেক্ষেত্রে আপনার বুদ্ধি আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দেবে, এটা একদম বড় ব্যাপার। এবং দ্বিতীয় বিষয় যদি আমরা দেখি, এখানে যখনই দশমে বুধাদিত্য রাজযোগ হয়ে যাবে, ফিনান্স রিলেটেড ভীষণ জ্ঞান আপনার মধ্যে থাকবে। এখানে আপনি শেয়ার মার্কেট, স্টক মার্কেট, ব্যাংকিং সেক্টর বা যে কোনো ইনকাম রিলেটেড যে সকল সেক্টরগুলো আছে সরকারি সেক্টর, সেই জায়গাতে কিন্তু সাফল্য লাভের জায়গা 100% থাকবে। অ্যাকাউন্টস, তাছাড়া যদি আমরা নর্মালি দেখে নিই, এখানে যেহেতু দশমে এখানে আপনার বুধ এবং সূর্যের যদি কম্বিনেশন হয়ে যায়, চার্টার্ড অ্যাকাউন্টের দিকেও আপনারা যেতে পারেন, সেখানেও সাফল্য লাভ কিন্তু জায়গা তৈরি করে দেবে বুধ এবং সূর্যের যোগ।
এবং এইখান থেকে যেহেতু সপ্তম দৃষ্টি চতুর্থ স্থানে পড়বে, তাহলে সেইখান থেকে আমরা এটাও দেখতে পারি যে সব রকম সুখের অধিকারী কিন্তু আপনারা হবেন। একটু সংঘর্ষ থাকবে, অষ্টমপতিও চতুর্থে দৃষ্টি দিচ্ছে, কিন্তু একাদশ ঘরের অধিপতিও চতুর্থে দৃষ্টি দিচ্ছে, মানে গাড়ি বাড়ি সব কিছুর সুখ আপনি কিন্তু বুধের দশার এন্ডিংয়ের দিকে ভোগ করবেন, এটা মাথায় রেখে চলুন। একাদশপতি একাদশ স্থানে বসে থাকলে এটা তো বলতেই হবে না, অবশ্যই খুব ভালো যোগ। একাদশে বসে আছে মানে বুধের দশা যদি আপনারা নিজেদের জীব দশায় পেয়ে যান, তাহলে কিন্তু আপনাদের যেগুলো ডিজায়ার আছে, যেগুলো ইচ্ছা আছে, প্রত্যেকটা পূরণ করবার কিন্তু সুযোগ পাবেন, এবং সুযোগ কাজে লাগাতে হবে। কারণ অষ্টম ঘরের অধিপতি হয়, লগ্নপতি যদি আপনার জন্মছকে দুর্বল থাকে, সুযোগ পেয়েও সেই সুযোগকে আপনারা দেখতে পাবেন না। এটা সর্বদা মাথায় রাখতে হবে। যে কিছুর ভালো দিক আছে তার খারাপ দিকও কিন্তু আছে, অবশ্যই এটা মাথায় রাখতে হবে। বেশি কমফোর্ট জোনে যদি চলে যান তাহলে সেক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে। তবে একাদশে বসে আছে, প্রচেষ্টা করুন, কেন আপনার বুদ্ধি থাকবে, কেননা সপ্তম দৃষ্টি দেখুন নিচস্থ করে পড়লেও এখানে আপনার বুদ্ধি থাকবে, তো তার মাধ্যমে জীবনে আয় উন্নতি করার চেষ্টা করুন। সর্বশেষ যদি তুলাতে বসে থাকে বুধ, একাদশ ঘরের অধিপতি হয়ে দ্বাদশে অবস্থান, তার মানে আপনার আয়ের থেকে ব্যয় বেশি। আপনি দেখবেন যে আপনি যত ব্যয় করবেন আপনার আয় তত বৃদ্ধি পাবে, এটা একদম মাথায় নিয়ে দেখবেন। এবার অষ্টমপতি হয়ে দ্বাদশে বসে আছে মানে তাহলে ব্যয় তো করাবে। কোন দিক থেকে ব্যয় করাবে? নিজের লাক্সারিয়াস লাইফ কাটানোর জন্য ব্যয় করাবে, যেহেতু শুক্র দ্বাদশ ঘরের অধিপতি এবং শুক্রের ঘরে বুধ বসে আছে। লাক্সারিয়াস লাইফ কাটাচ্ছেন, খুব ভালো, কিন্তু দয়া মায়া করে যদি মানুষকে লোন বা ধার দিয়ে ফেলেন সেই টাকা আর আশা করবেন না। আপনি ভাবলেন দান করে ফেললেন, দান করে দিন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু যদি কোনো কারণে কাউকে লোন দেন তাহলে বা ধার দেন, সেই টাকা উদ্ধার করতে গেলে কিন্তু ভীষণ সমস্যার জায়গা আসে। এবং দ্বাদশে যেহেতু বুধ বসে আছে, একাদশ ঘরের অধিপতিও জন্মস্থান থেকে দূরে যেতে পারেন। দ্বাদশের ক্ষেত্রেও প্রযোজ্য, নবমের ক্ষেত্রেও প্রযোজ্য। জন্মস্থান থেকে দূরে গিয়ে থাকুন, সেখানে কিন্তু সাপোর্ট আপনারা 100% পাবেন। এবং যেহেতু সপ্তম দৃষ্টি ষষ্ঠ স্থানে পড়ছে, আমি ঋণ নিয়ে সমস্যা অতটা বললাম না। ঋণ আপনারা যত ইচ্ছা নিন, ঋণ দেওয়া যাবে না। ঋণ ইভেন তো আমি এইটা আপনাদেরকে বলবো, যখনই একাদশের দ্বাদশ কানেকশান আসবে, যে 500 টাকার জিনিসটাও ইএমআইতে নিন, এটা জোর দিয়ে আপনাদেরকে বলে রাখছি, তাতেও কিন্তু আপনাদের পজিটিভ ইম্প্যাক্ট আসবে। কিন্তু গুপ্ত শত্রু আপনাদেরকে ভোগাতে পারে, যেহেতু বুধ এইখানে অষ্টমপতি হয়ে দ্বাদশে গিয়ে ষষ্ঠ ঘরকে দেখছে। গুপ্ত শত্রু কীরকম হবে আপনি বুঝতেও পারবেন না যে সে অ্যাকচুয়াল আপনার শত্রু বলে। তো প্রবলেম আপনাদেরকে ভুলভাল ডিসিশন, মানে আপনার বুদ্ধি নাশ করবে তারা এসে। এই প্রবলেমটা কিন্তু এইখানে আপনার দ্বাদশের ক্ষেত্রেও প্রযোজ্য, আর চতুর্থের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। চতুর্থে যদি বুধ বসে থাকে, ভুল বন্ধু বান্ধবের সাথে যোগাযোগের মাধ্যমে জীবনে কিন্তু বলতে পারেন বাধা আসবে, প্রতারিত হওয়ার চান্সেস কিন্তু থাকতে পারে। এই বিষয়গুলো আপনাদেরকে মেনটেন করতে হবে। তো দেখুন, প্রথমত হচ্ছে বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির সাপেক্ষে যদি আপনাদের বুধের মহাদশা চলে, তাহলে প্রথম পয়েন্ট আপনারা গণেশ ঠাকুরের আরাধনা করুন, এটা ভীষণভাবে কার্যকারী একটা রেমেডি। এবার তার সাথে সাথে বুধের প্রণাম মন্ত্র, গণেশ ঠাকুরের আরাধনা কিভাবে করবেন? প্রত্যেক বুধবার আপনি আপনার বাড়িতে গণেশ ঠাকুর প্রতিস্থাপন করে 21টা দুব্য দিয়ে 21 বার ওম গান গানপাতায় নমঃ জপ করে আপনারা গণেশ ঠাকুরের আরাধনা করবেন। এবং রেগুলার 50 বার মিনিমাম ওম ব্রাং ব্রিং ব্রংশ বুধায় নমঃ মন্ত্রটা পাঠ করবেন। যদি বুধের মহাদশা আপনার চলে, তখনই বুধ কিন্তু পূর্ণরূপে অ্যাক্টিভেট আপনার বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির সাপেক্ষে। আপনারা এই রেমেডি করুন। এবার এর সাথে সাথে যদি পারেন, সর্বসেরা রেমেডি আমি বলবো, গাছে শুশ্রূষা করুন, গাছে জল দিন। কারণ এইখানে দশমের ক্ষেত্রে এইটাও বলবো, এগ্রিকালচার ডিপার্টমেন্টেও কিন্তু এখানে বুধের দশম অবস্থান খুব ভালো ফলাফল দিয়ে দেয় যদি সূর্যকে সাথে নিয়ে বসে থাকে। তো এইটাও আমি আপনাদেরকে বলবো যে গাছে জল দিন, জল দেওয়ার সময় বুধের মন্ত্রটা পাঠ করুন। তুলসী গাছকে আপনি জল দিতে পারেন, সেটাও আপনাদের জন্য কিন্তু খুব ভালো ফলাফল বয়ে নিয়ে আসে। তো এবার আমি এইটা বলবো যে রত্ন পড়া থেকে বিরত থাকুন, বারবার বলবো। বৃশ্চিক লগ্ন যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ না করে আপনি দেখে নিয়েছেন আপনার এই রাশি, আপনার রত্ন পড়তে হবে। যদি বৃশ্চিক লগ্ন হয়ে যায়, তখন সেক্ষেত্রে আপনি দেখেছেন যে আপনার মিথুন রাশি, পান্না পড়া খুব শুভ। কন্যা রাশি, পান্না পড়া খুব শুভ। কিন্তু যদি আপনার বৃশ্চিক লগ্ন হয়, তখন কিন্তু সেই রত্ন আপনাদেরকে ভীষণ প্রবলেমে ফেলতে পারে। ততএব রত্ন পড়বার আগে যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ নিয়ে রত্ন পড়ুন। যে রেমেডিগুলো আমি বললাম আপনাদেরকে, সেইগুলো ফলো আপ করুন, তাতেই আপনারা কিন্তু অনেক বেটার থাকবেন। তো এই ছিল আমাদের বৃশ্চিক লগ্ন ও রাশি সাপেক্ষে বুধের অবস্থান নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।